আজকের অনলাইন ক্লাস প্রায় আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় করছিলাম প্রায় শেষের দিকে। কিছু টপিক বাদ ছিল এবং কি বেশ অনেক ম্যাথও আছে যেগুলো সম্পূর্ণ করা হয়নি। তো আজকে একটা পয়সনের অনুপাত, এটা বাদ ছিল। পয়সনের অনুপাত এটা দেখো, পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত এর আগে আমরা কিছু পড়ে আসছি। পীড়ন বিকৃতি। বিকৃতি কাকে বলে? বিকৃতি হচ্ছে স্থিতিস্থাপক বিকৃতি বস্তুর উপর বল প্রয়োগ করলে একক মাত্রায় যে পরিবর্তন হয়, দৈর্ঘ্যের ক্ষেত্রে একক দৈর্ঘ্যে যে পরিবর্তন হয়, সেটা হচ্ছে বিকৃতি। পয়সনের অনুপাত হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত ধ্রুব। কি বললাম? স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতি অনুপাত ধ্রুব। তো পয়সনের অনুপাত সিগমা দ্বারা প্রকাশ করা হয়। সিগমা অর্থাৎ পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতি। ধ্রুব, যেটাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি। তখন পার্শ্ব বিকৃতি কাকে বলে? একটা তার আছে, যখন বল প্রয়োগ করা হয় তখন এর দৈর্ঘ্য বৃদ্ধি পায়। দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এর ব্যাসার্ধ বা ব্যাস হ্রাস পায়। আর এটা হচ্ছে ছোট এল। পক্ষান্তরে এটুকু যদি ছোট আর ধরা হয়, আর এটা হচ্ছে বড় আর। এর পিছনে এই হচ্ছে আদি দৈর্ঘ্য। এক বল প্রয়োগ করার পরে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, সেই দৈর্ঘ্য বৃদ্ধি থেকে ছোট বৃদ্ধি হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। এদিকে আর আদি ব্যাসার্ধ, ছোট আর আছে পরিবর্তিত ব্যাসার্ধ। এখন পার্শ্ব বিকৃতি কি? পার্শ্ব বিকৃতি হচ্ছে ব্যাসার্ধের পরিবর্তন বা আদি ব্যাসার্ধ। দৈর্ঘ্য বিকৃতি কি? দৈর্ঘ্যের বৃদ্ধি। পার্শ্ব বিকৃতি দৈর্ঘ্য ব্যাসার্ধের পরিবর্তন, দেখি সেটা ব্যাসার্ধ হ্রাস। এক্ষেত্রে ব্যাসার্ধ হ্রাস হচ্ছে, ব্যাসার্ধ কতটুকু হ্রাস করলো বাই আদি ব্যাসার্ধ, সেটা হচ্ছে পার্শ্ব বিকৃতি। আর দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য। পার্শ্ব বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি আগে বিকৃতি করে আসছি ডেল বাই ওএল। আর পার্শ্ব বিকৃতি ইজিক্যাল টু ব্যাসার্ধ পরিবর্তন বাই আদি ব্যাসার্ধ। ব্যাসার্ধের পরিবর্তন কি? এখানে দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে আমরা কি লিখছিলাম? দৈর্ঘ্য বিকৃতি লিখছিলাম, অর্থাৎ টোটালটা যদি আমরা এল ধরি, টোটালটা আমরা এল ধরি, ছোট এল হয় এল মাইনাস এল নয়। ঠিক তদ্রূপ ব্যাসার্ধের পরিবর্তন পার্শ্ববর্তী ডেল আর
ডেল আর বাই আর। ডেল আরটা কি হবে, আমরা পরিবর্তী করে আগে লিখছি, আদিটা পরে লিখছি। যদি সিকোয়েন্স ঠিক রাখা হয়, অর্থাৎ পরের দৈর্ঘ্যটা যদি আগে রাখা হয় এবং আগের দৈর্ঘ্যটা যদি পরে লেখা হয়, সেই ক্ষেত্রে ব্যাসার্ধের পরিবর্তন আমরা লিখতে পারি ছোট আর মাইনাস বড় আর। এখানে একটা জিনিস দেখে বোঝা যাচ্ছে ছোট আরটা ছোট, বড় আরটা আছে বড়। সেই ক্ষেত্রে ডেল আর এর মানকে ঋণাত্মক আসবে। সেই কারণে পার্শ্ববর্তী দিকে যদি ঋণাত্মক লেখা হয় মাইনাস ডেল আর বাই আর। সিকোয়েন্স ঠিক রাখে, যদি আমি সিকোয়েন্স চেঞ্জ করি, অর্থাৎ দেখা যাচ্ছে বড় আর মাইনাস ছোট আর লিখি, সেই ক্ষেত্রে এখানেও চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে এটাই ঋণাত্মক আসবে। অর্থাৎ আমি সিকোয়েন্স ঠিক রাখতে চাই, এই পয়সনের অনুপাত অলরেডি ঋণাত্মক আসবে। তাহলে পয়সনের অনুপাত, অতএব পয়সনের অনুপাত সিগমা ইকুয়াল লিখতে পারি পার্শ্ববিকৃতি কোণটা মাইনাস ডেল আর বাই আর ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি এল বাই এল, অথবা এল কে এখানে ডেল লেখা অনেক সময়, আমরা লিখতে পারি মাইনাস এই এলটা অনেক সময় লেখা হয় ডেল এল, অর্থাৎ এই ছোট এল দৈর্ঘ্য বৃদ্ধি অনেক সময় ডেল এল লেখা হয়। তাহলে আমরা একটু সাজায় লিখতে চাই, এটা লিখতে পারি ডেল আর বাই ডেল এল গুণ আর বাই এল বাই আর। এইটা হচ্ছে পয়সনের অনুপাত। পয়সনের আমরা এটা বুঝে দিলাম। পয়সনের অনুপাতের নির্দিষ্ট সাধারণত বিশেষ ধাতুর ক্ষেত্রে পয়সনের অনুপাত হয় 0.3, অধিকাংশ ধাতুর ক্ষেত্রে প্রায় 0.3 পয়সনের অনুপাত এটার মধ্যে থাকে অধিকাংশ ধাতুর ক্ষেত্রে। Poisson number sigma is equal to 0.3. এর মান ভ্যারি আছে, মান -1 থেকে প্লাস 1 পর্যন্ত হয়ে থাকে। এই প্র্যাকটিক্যাল এর মান বাস্তবে এই ধাতুর ক্ষেত্রে 0.3 বলে। এরপরে আরেকটা জিনিস দেখানো হচ্ছিল না, বায়ু বুদবুদ, অর্থাৎ পৃষ্ঠগামী ক্ষেত্রে আমরা একটা পানির ফোঁটাকে একাধিক ফোঁটায় রূপান্তরিত করতে কৃতকাজ দেখছিলাম, অথবা একাধিক ফোঁটাকে একটা ফোঁটায় রূপান্তরিত করতে। সেই ক্ষেত্রে আমরা দেখছিলাম ডাব্লিউ সমান টি ডেল, একটু বুঝে দিলাম। ডাব্লিউ সমান টি ডেল এ, এটা ছিল কৃতকাজ, এটা ছিল পৃষ্ঠটান, এটা ছিল ক্ষেত্রফলের পরিবর্তন, এটা ছিল আমাদের কৃতকাজ। এখন এটা বাবল অর্থাৎ সাবানের বুদবুদ ফোটাতে বুদবুদ ফোলাতে কৃতকাজ। এক্ষেত্রে ডেল এর ক্ষেত্রে অর্থাৎ একটা পানির গোলকের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলের পরিবর্তন দেখছিলাম n × 4 ডেল এ সমান 4 পাই ছোট আর স্কয়ার মাইনাস 4 পাই এরকম লিখছিলাম, যেহেতু গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল এরকম। তো পানির ক্ষেত্রে মুক্ত পৃষ্ঠ, পানির ফোটার ক্ষেত্রে মুক্ত পৃষ্ঠ থাকে একটা, আর যখন একটা সাবানের বাবল ফুলানো হয় তখন বাবলের ক্ষেত্রে মুক্ত পৃষ্ঠ থাকে দুইটা, একটা বাইরের পাশ একটা ভিতরের পাশ। সেই ক্ষেত্রে পৃষ্ঠের ক্ষেত্রফল, এমনি একটা গোলকের ক্ষেত্রে গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা জানি 4 পাই আর স্কয়ার। বাবলের ক্ষেত্রে একটা পৃষ্ঠের ক্ষেত্রফল একে 2 দ্বারা গুণ করা হয়, এটা একটু খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে গেলে আগে নেমে হবে কিন্তু 2 দ্বারা গুণ করা হবে। কেন 2 দ্বারা গুণ করা হবে? যেহেতু মুক্ত তল থাকে দুইটা, বাবলের ক্ষেত্রে তল বাইরের পাশে একটা থাকে, যেন একটা ফুটবলের মতো, একটা ফুটবলের দুইটা তল থাকে, বাইরের একটা তল আর একটা আছে ভিতরের একটা তল। এই কারণে দুইটা তলের কারণে ক্ষেত্রফল টোটালটাকে 2 দ্বারা গুণ করা হয়। পানির ক্ষেত্রে এটা করা হয় না, এটা একটু মনে রাখতে হবে। এখন আমরা যদি একটা প্রবলেম দেখি,
একটা তারের দৈর্ঘ্য দেওয়া আছে, বল প্রয়োগ করার ফলে পরিবর্তিত দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ দেওয়া আছে। এর নট তার আছে, এটা আছে 53 সেন্টিমিটার। এখান থেকে আছে 10 সেন্টিমিটার। এগারো সেন্টিমিটার। এখন এখানে যদি অনেক সময় দেখা যাচ্ছে পরিবর্তিত যদি ব্যাসার্ধ না দেওয়া থাকে, সেক্ষেত্রে ব্যাসার্ধ বেশি করে নেওয়া যেতে পারে আমরা আয়তন দিয়ে। অর্থাৎ আমরা একটা তারকে টেনে যদি অনেক বেশি লম্বা করি বা যাই করি না কারণ তার আয়তন ঠিক থাকে, অর্থাৎ দেখা যাচ্ছে যে পরিবর্তিত দৈর্ঘ্য দেওয়া আছে, পরিবর্তিত ব্যাসার্ধ দেওয়া নেই, অথবা দেখা যাচ্ছে পরিবর্তিত ব্যাসার্ধ দেওয়া আছে, পরিবর্তিত দৈর্ঘ্যটা দেওয়া নেই। সেক্ষেত্রে আমাদের জেনারেল বের করে নিতে পারে আয়তন দিয়ে পরিবর্তিত দৈর্ঘ্য বের করে, পরিবর্তিত দৈর্ঘ্য বের করে আমরা দৈর্ঘ্য বৃদ্ধিটা বের করতে পারি, অথবা দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে, পরিবর্তিত ব্যাসার্ধ বের করে আমরা ছোট আর্থ বের করতে পারি। যাই হোক, এই ক্ষেত্রে পয়সনের অনুপাত কত? পয়সনের অনুপাত আমাদের সিগমা ইজ ইকুয়াল টু কি কি দেওয়া আছে সূত্রটা আগে লিখি, মাইনাস লিখলাম ডেল আর বাই ডেল এল গুণ এল বাই আর বা এল নট বাই আর বাই জন্য। এখানে দেওয়া আছে ডেল আর, ব্যাগ দেওয়া আছে, তো 11/2 মাইনাস 12/2 এর স্কয়ার হবে 5.5 হবে, 5.5 minus 0.5 centimeter is equal to meter. Del A is equal to 10 centimeter by 1 meter. L এর মান দেওয়া আছে 15 সেন্টিমিটার 0.53 মিটার। আর এর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার 0.1 মিটার। এখন পয়সনের অনুপাত হবে কত? এখানে একটা মাইনাস ওয়ান আছে, এল হচ্ছে 0.53 ডিভাইড বাই হ্যাঁ। ওখানে আমার একটু পার্টিতে বুঝে দেখে সব মিলিমিটার এককে আছে, মিলিমিটার, তাহলে এগুলো মিলিমিটার এককে আসবে, তাহলে এটা 10⁻⁴ আসবে, তাহলে এখানে 10⁻⁴, অ্যান্সার সম্ভবত 0.45 আসবে, তাহলে এরকম কিছু আসবে। তো এর একটা কথা বলা হয় এই যে পয়সনের অনুপাতের কোনো একক নাই। এখানে বিকৃতি, প্রথমে পার্শ্ব বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি কি ছিল? ব্যাসার্ধের পরিবর্তন বা আদি ব্যাসার্ধ।
সেই ক্ষেত্রে পার্শ্ব পরিবর্তন ছিল একই রাশির অনুপাত, যার কারণে পার্শ্ব বিকৃতির কোনো একক নাই। আর একটা ছিল দৈর্ঘ্য বিকৃতি, এর আগে আমরা দেখে আসছি দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্যের পরিবর্তন বা আদি দৈর্ঘ্য, ওটাও একই রাশির অনুপাত, যার কারণে দৈর্ঘ্য বিকৃতির কোনো একক নাই। তাহলে মাত্রাবিহীন বা এককবিহীন দুইটা রাশির অনুপাত, সেটাও একক ছাড়াই, তো সেক্ষেত্রে পাইথন অনুপাতের কোনো একক নাই। এখন দেখো এতে মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে আসছি। তো একটা প্রবলেম আমরা দেখাই। আগের অঙ্কের একটা সমস্যা, তো তোমরা বাসায় যে এগুলো করা হয়েছে এই অধ্যায়ের অঙ্কগুলো করবা, পরবর্তীতে হয়তো আমি নতুন টপিক শুরু করবো, নতুন অধ্যায় শুরু করবো। তার আগে একটা অঙ্ক দেখাই। একটা কারের একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কয়ার, তারটি অসহনীয় 9.8 গুণ 10⁸ নিউটন পার মিটার স্কয়ার। তারের উপাদানের ঘনত্ব 7800 কেজি পার মিটার। 1 নম্বর কোশ্চেন, অসহ ভার। 2 নম্বর কোশ্চেন, ওই তারের দৈর্ঘ্য সর্বোচ্চ কত হলে তারটি না ছিঁড়ে ঝুলে থাকবে। দেখো দুইটা কোশ্চেন। একটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে 1 মিলিমিটার স্কয়ার, তারটির অসহগ্রহণ 9.8 গুণ 10⁸ নিউটন পার মিটার স্কয়ার, তারের উপাদানের ঘনত্ব 7800 কেজি পার মিটার। অসহ ভার কত? এটা কোশ্চেন আছে, অসহ ভার কত? তো কোশ্চেন 1 নম্বর সলিউশন আমরা যাই। আমরা সূত্র জানি অসহ পীড়ন সমান অসহ পীড়ন সমান অসহ ভার বা অসহ বল বাই ক্ষেত্রফল। অসহ পীড়ন অসহ ভার, ভারের জায়গায় বল লিখতে পারি, বাই ক্ষেত্রফল। তাহলে অসহ ভার এই দুটোর গুণফল, অসহ পীড়ন হচ্ছে 9.8 গুণ 10⁸। কি কি দেওয়া আছে আমি লিখি নাই। অসহ পীড়ন দেওয়া আছে, ক্ষেত্রফল এ দেওয়া আছে 1 মিলিমিটার স্কয়ার। তো আমরা মিলিমিটার স্কয়ার থেকে মিটার স্কয়ার করি, 10⁻⁻6 দ্বারা গুণ করি, 10⁻⁻6। তাহলে যেটা পাচ্ছি এখান থেকে 10⁻2 মানে 980 নিউটন আছে, 980 নিউটন। অর্থাৎ এই তারের জন্য অসহ ভার হচ্ছে 980 নিউটন। এখন তারটি না ছিঁড়ে ঝুলে থাকবে, ওই তারের দৈর্ঘ্য সর্বোচ্চ কত হলে তারটি না ছিঁড়ে ঝুলে থাকবে। 2 নম্বর কোশ্চেন। তো 2 নম্বর কোশ্চেন আমরা যদি দেখি সলিউশন, 2 নম্বর কোশ্চেনে যদি দেখা হয়, অর্থাৎ তারে কোনো লোড দিব না, তার দৈর্ঘ্য আমি আস্তে আস্তে বাড়াতে থাকবো, বাড়াতে বাড়তে এমন একটা পর্যায়ে আসলে তারটা ছিঁড়ে যাবে। তো এই দৈর্ঘ্য এমন একটা পর্যায়ে যাবে যে তারটা ছিঁড়বে না, আবার ওই টোটাল দৈর্ঘ্যটা নিচে ঝুলে থাকবে। আরেকটু দৈর্ঘ্য বাড়ালেই ছিঁড়ে যাবে। অর্থাৎ সর্বোচ্চ কত দৈর্ঘ্য পর্যন্ত, কি কারণে ছিঁড়বে? আমরা যেহেতু তারের একটা নির্দিষ্ট উপাদান দ্বারা তৈরি, তার একটা ভর আছে, ভর থেকে একটা ওজন থাকবে, তারের দৈর্ঘ্য যত বাড়তে থাকবে, তারের যেখান থেকে ঝুলানো আছে সেখানে টান বল তত বাড়তে থাকবে। টান বল যত বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে যাবে তারটা ছিঁড়ে যাবে, ছিঁড়বে না। ঠিক সেই মুহূর্তে তারের দৈর্ঘ্য কত ছিল বা কত হবে আমরা সেটা দেখি।
সেক্ষেত্রে আমাদের অসহ ভর বা অসহ বলটা লাগবে। তো তার এই ক্ষেত্রে তার ওজনটা লাগবে। আমরা ধরি এর দৈর্ঘ্যে তার না ছিঁড়ে ঝুলে থাকবে। এখন এর জন্য তারের ভর কত রেখে, তারের ভর আমাদের তারের আয়তন ভি ইকুয়াল টু এ এল, এর মানে এটা, এল মানে এটা, আর এম সমান সমান রো ভি, আর এম জি সমান সমান রো ভি জি। অর্থাৎ এই যে এই বলটা সমান হবে অসহ ভর ইকুয়াল টু 980। গ হতে এখানে লিখতে পারি, গ হতে অসহ ভার ইকুয়াল টু 980 নিউটন। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করতে চাই, ভি সমান আমাদের এল লেখায়, ভি সমান এ রো এ এল জি বাই 980। এখান থেকে এল মান সহজে বের করার পরে আমরা এখানে যাচ্ছি, এল সমান লিখতে পারি 980 ডিভাইড বাই রো এ জি। 980 রো আছে 7800, 10 টু the minus 6 9.8, যেটা হবে সেটাই কারেক্ট হবে। এইটা আমরা বসাই ক্যালকুলেশন করে নিয়ে। আর এই অধ্যায়ে মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে আসছি। অনেক অঙ্ক আছে অধ্যায়ে, প্রচুর অঙ্ক আছে। তোমরা বাসায় নিজেরা ট্রাই করবা। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কল দেবো, আমি সেগুলো ফোনে হোক অথবা পরবর্তী লেকচারে হোক সলিউশন করার চেষ্টা করবো। তো অধিকাংশ স্টুডেন্ট ক্ষেত্রে কোনো রেসপন্স পাচ্ছি না, 2-1 আমার কাছে কল দিচ্ছে তাদের সমস্যা নিয়ে, তাছাড়া আসলে অধিকাংশ স্টুডেন্ট ক্ষেত্রে কোনো রেসপন্স পাচ্ছি না। তো তোমরা বাসায় নিজেরা পড়ার চেষ্টা করো। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো এই কামনা করে, আল্লাহ হাফেজ।